বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষুদ্র একটা দেশের মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা জানি যে বিগত কিছুদিন ধরে বা কিছু মাস ধরে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি যে নিউজটি শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 12 থেকে 13 বছর, 5 বছর, 6 বছর আমাদের মেয়ে সন্তান মা যারাই আছেন তাদের শ্লীলতাহানি, ইফটিজিং, ধর্ষণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। রিসেন্টলি আমরা এটাও দেখেছি যে 70, 75, 80 বছরের বয়স্ক মহিলাদেরকেও ধর্ষণ করা হয়েছে। এর প্রধান যে কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে অন্যায় করে পার পেয়ে যাওয়াটা। আমাদের বাংলাদেশ সবচেয়ে দুর্বল যে জায়গাটা আছে সেটা হচ্ছে আইন প্রণেতা এবং আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন পালন করে নেওয়া। অনেক ধর্ষণ মামলা আমাদের বাংলাদেশ আছে। আমি যেমন কিছুদিন আগে বলেন আমাদের যে একটি আছে যে বোনের বাসায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের হাতে, বোনের বাসুরের হাতে, বোনের হাজবেন্ডের হাতে যে ধর্ষণটা হলো যে আসিয়া, আমরা যেটা শুনলাম, এর আগেও কিন্তু আমাদের অনেক আছে। আসলে আমাদের বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটে যেটা 2-3 মাস পর পর নতুন নতুন নিউজ আসে এবং এটা ধামাচাপা পড়ে যায়। হয়তোবা আমাদের যে ধর্ষণকারীগুলো সেই জন্য অপেক্ষা করছে। বাট নর্মাল সেন্স আমার একটা জিনিস মাথায় আসে না, একটা ধর্ষণকারী, একটা হত্যাকারী নিজের মুখে স্বীকার করার পরেও সেই মামলাটার রায় দেওয়ার জন্য বাংলাদেশের আইন ব্যবস্থাকে প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত মুভমেন্ট করতে হয়। বিবেকহীন যারা কোনো নারীর সাথে যুক্ত না, তাদের মা নেই, বোন নেই বা কন্যা সন্তান আছে কিনা জানি না, তারাও কিন্তু এই আত্মস্বীকৃতিকারী, যেমন 5 বছর 7 বছরের মেয়েদেরগুলোকে ধর্ষণ করছে, করার পরে তাদেরকে হত্যা করছে, করার পরেও সেই আসামিগুলো আদালতে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে আমার লয়াররা বা কিছু উকিলরা তাদের পক্ষ নিয়ে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে। আর কী যুক্তি দেখাচ্ছে সেটা হয়তো ওরাই জানে। আমার কথা হচ্ছে যে একটা সাধারণ জনগণ হিসেবে এই সমস্ত অন্যায় স্বীকার করার পরেও কেন এটা রায় দেয়া এবং এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে 5-6 মাস ঘুরতে হবে। আমরা গাজীপুরেও কিছু বছর আগে একটা দেখেছি যে 2 মেয়ে 1 মা রেপ এবং জবাই করে হত্যা করার সাথে তাদের একটা 3 বছর না 4 বছরের ছেলে সন্তানকে হত্যা করা হয়েছে গাজীপুরে, এবং এটা কিন্তু খুব বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অলরেডি তাদের সাজা হয়েছে, জামিনে বের হয়েছে, স্বীকারোক্তিও দিয়েছে তারা। এত বড় একটা অন্যায় করার পরেও তারা কিভাবে সাজা হওয়ার পরে তারা জামিনে বের হচ্ছে, তাদের ফাঁসি বলেন বা যাবজ্জীবন বলেন কেন কার্যকর হচ্ছে না, বা কোন ফাঁক ফোকরের মাধ্যমে তারা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের আইনের, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আইন মন্ত্রণালয় বলেন, এগুলো হচ্ছে গাফিলতি এবং তাদের যে অজ্ঞতা সেটা পরিচয় দেয়। নতুন আমাদের একটা দল তৈরি করার জন্য আমরা খুব সারা বাংলাদেশে মাইকিং করলাম, সব কিছু করলাম, কোথা থেকে ফান্ড আসলো, কি হসলো না হসলো সব কিছু তারাই করলো, সব কিছু করলো। ভিআইপি লাউঞ্জ করলাম এয়ারপোর্টে, বিভিন্ন সংস্থার নাম পরিবর্তন করলাম। আমি কিন্তু আগে যে স্বৈর শাসক ছিল তার কিন্তু আমি পক্ষপাতী নিয়েছি। তা বলছে এই যে আমরা এইগুলো করলাম, খাবারের দাম কমানো, সব কিছু, আদৌ কি তারা যে এই সমস্ত আইনের যে ঠিকমতো হচ্ছে না, তারপরেও তারা কিন্তু এই সময় তাদের দলের একটা অনুসরণ করলো। এই করার পরেও এই যে ধর্ষণগুলো হচ্ছে, ডাকাতিগুলো হচ্ছে, চুরিগুলো হচ্ছে, সমন্বয় করেছে বিভিন্ন জায়গা হচ্ছে, এগুলা কি কোনো রকমের বক্তব্য কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, তারপরে যে আমাদের ছাত্র সমন্বয়কের যারা লিডার আছে তারা কি বক্তব্য দিয়েছে? দেয় না। আসলে ঘটনা হচ্ছে একটা পর্যায়ে যাওয়ার পরে না সবারই একটা ক্ষমতার লোভ, টাকার লোভ হয়ে যায়। সারা বাংলাদেশের মানুষ যে আন্দোলনটাকে সফল করেছে সেখানে এখন সাধারণ মানুষগুলো ডাকাতি কবলে পড়ছে, ধর্ষণ কবলে পড়ছে। আমাদেরকে পরিবর্তন আনতে হবে, ক্ষমতার লোভ ছাড়তে হবে, সব কিছু ছাড়তে হবে এবং আইনটাকে সম্পূর্ণভাবে মোরালাইজড করতে হবে। এটা হচ্ছে আমাদের বর্তমানের আইন এবং ধর্ষণ। আসলে কিছু বাচ্চাদের ধর্ষণ নিয়ে আমরা বলা কয়েকদিন ধরে পত্রিকা, টিভি খবর, ইউটিউব সব নিউজ আসছে, সেজন্য বলা। শুধু আমরা চিল্লাচিল্লি করলে হবে না,
আমাদেরকে এগুলো বাস্তবায়ন করতে হবে এবং এই বাস্তবায়ন করার জন্য আমাদের উপদেষ্টা মন্ত্রণালয় থেকে শুরু করে যারা আছে আইন প্রয়োজনীয় সংস্থা থেকে সবাইকে বাধ্য করতে হবে। খুদা হাফেজ, ভালো থাকবেন।